আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব হামলা করতে গিয়ে তেহরানের প্রেমে পড়েছে ইসরায়েলের পাইলট। জানিয়ে দেব গাজায় বড় বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত। এরপর রয়েছে যুদ্ধবিরতিতে ভরসা করতে পারছে না ইরান। সর্বশেষ থাকছে ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন 3 ঘন্টা, সেখানেই পড়েন নামাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরুতেই জানিয়ে দেব হামলা করতে গিয়ে তেহরানের প্রেমে পড়েছে ইসরায়েলের পাইলট। ইরানে ইসরায়েলের সাম্প্রতিক অপারেশন রাইজিং লায়ন অভিযানের অংশ হিসেবে অংশ নেয় এক ইসরায়েলি বিমান বাহিনীর রিজার্ভ পাইলট বলেছে, তেহরান অনেক সুন্দর শহর, একদিন ঘুরে দেখতে চাই। হামলা শেষে ঘাঁটিতে ফিরে এসে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন ওই পাইলট। নিরাপত্তার কারণে তার নাম প্রকাশ করা হয়নি। 13-14 জুন পর্যন্ত চলা এই অভিযানে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অবকাঠামোর উপর ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ওই পাইলট বলেন, বহু বছর ধরে ওই অভিযানের প্রস্তুতি চলছিল। মনে প্রাণে চাইছিলেন যেন হয়তো এই অপারেশনের প্রয়োজনই না হয়। তিনি জানান, অভিযান শুরু হওয়ার আগের রাতে তিনি একটি রাজনৈতিক সংগঠনের সম্মেলনে ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন তার পরিবার, সহকর্মী ও অতিথিরা। ঠিক তখনই একটি বার্তা আসে, আগামীকাল ভোরে স্কোয়াড্রনে রিপোর্ট করুন। ইরানের প্রতিরোধমূলক হামলা শুরু। সেই মুহূর্তে অনুভূতি বর্ণনা করতে গিয়ে বলেন, সবার সামনে স্বাভাবিক থাকার অভিনয় করতে হয়েছে, কারণ একটুও গোপন ফাঁস হলে পুরো মিশন ব্যর্থ হয়ে যেতে পারত। ভোরবেলা সন্তানদের চুমু দিয়ে বিদায় নেওয়ার সময় স্ত্রী শুধু বলেন, যা করতেই হবে করো, আমরা আছি পাশে। স্ত্রীর সঙ্গে তখনকার আলিঙ্গন ছিল এক ধরনের অক্সিজেন। পাইলট বলেন, তেহরানকে এতটা কাছ থেকে আগে কখনো দেখা হয়নি। আকাশ থেকে শহরটা খুব শান্ত ও সুন্দর মনে হচ্ছিল। শহরটি নীরব, কেউ হয়তো নিচে আতঙ্কে ছিল, কিন্তু উপর থেকে মনে হচ্ছিল নির্জন দুপুর। তিনি আরও বলেন, ইরানের পাহাড় ঘেরার দৃশ্যগুলো ছিল শ্বাসরুদ্ধকর। এই অভিযানের অংশ নিতে গিয়ে আমাদের দীর্ঘ সময় আকাশে থাকতে হয়েছে। মাঝপথে জ্বালানি ভরার মতো জটিল কাজও ছিল। পুরো সময় জুড়ে রেডিও নিরাপত্তা বজায় রাখতে হয়, যেন কেউ অপারেশনের তথ্য বুঝে না ফেলে। পাইলট বলেন, আমরা জানতাম শত্রু শুধু বিপজ্জনক নয়, অত্যন্ত চতুর। তাই প্রতিটি সম্ভাব্য ত্রুটি ও আক্রমণের ঝুঁকি বিবেচনা নিয়ে ফ্লাইট পরিকল্পনা করা হয়েছিল। ইরান থেকে ফিরে এসে মাটিতে অবতরণ করে পাইলট জানান, ইসরায়েলিদের প্রযুক্তি, দক্ষতা, সাহস সবকিছুই এই মিশনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। যদি আমরা ঐক্য ও শিক্ষার উপর এই মনোযোগ দিতে পারি, তাহলে আরও অনেক কিছু সম্ভব। সবশেষে তিনি একটি শান্তির বার্তাও দেন, বলেন, আমরা আপনাদের সঙ্গে যুদ্ধ করি না, আমরা হামলা করেছি তাদের বিরুদ্ধে যারা আমাদের ধ্বংস করতে চায়। একদিন শান্তি আসবে, আমরা একসঙ্গে উন্নতি করব। গাজায় বড় বিস্ফোরণ, ইসরায়েলি সেনা নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর বড় ধরনের বিস্ফোরণের আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী রোববার এ তথ্য নিশ্চিত করেছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সেনার নাম ইসরায়েল নাটান রোজেনফেল্ড, বয়স মাত্র 20 বছর। তিনি সার্জেন্ট পদে দায়িত্ব পালন করছিলেন এবং 601 ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একজন সদস্য ছিলেন। একই সঙ্গে তিনি হতবাক হাবারজেল ডিভিশনের অংশ হিসেবেও দায়িত্বে ছিলেন। আইডিএফের তথ্য অনুযায়ী রোজেনফেল্ড হলেন জুন মাসে গাজায় নিহত 20তম ইসরায়েলি সেনা। চলতি মাসটিকে গত এক বছরের সবচেয়ে বেশি সামরিক হতাহতের সময় হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, চলতি বছরের মার্চে গাজায় যুদ্ধবিরতির পর পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 30 জন সেনা প্রাণ হারিয়েছেন। আর 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধপর্বে এ পর্যন্ত 800-র বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে। অন্যদিকে গাজা জুড়ে ইসরায়েলি হামলাও থেমে নেই। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুধুমাত্র রোববারের হামলায় কমপক্ষে 45 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে অনেকেই ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন বলে জানা গেছে। সাম্প্রতিক হামলা ঘিরে উত্তেজনার মধ্যেই উত্তর গাজার বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে আইডিএফ। এতে গাজা শহর ও আশপাশের বিস্তীর্ণ অঞ্চল ঝুঁকির মধ্যে পড়েছে। স্থানীয় অধিবাসীরা বলেছে, এটি নতুন করে একটি বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত হতে পারে। মানবিক সংকটের মধ্যেই ইসরায়েলি আগ্রাসন এবং গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতিরোধ, উভয় দিক থেকে সহিংসতা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ এখন মধ্যপ্রাচ্যের এই উত্তর ভূখণ্ডের দিকে। যুদ্ধবিরতিতে ভরসা করতে পারছে না ইরান। সদস্য সমাপ্ত 12 দিনের যুদ্ধ শেষে ঘোষিত অস্ত্রবিরতির বাস্তবতা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছে ইরান। তেহরানের মতে, ইসরায়েলে সত্যিই এই অস্ত্রবিরতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে কিনা তা নিয়ে তাদের গুরুতর সন্দেহ রয়েছে। 13 জন ইসরায়েলে ইরানের বিভিন্ন অঞ্চল ব্যাপক
বিমান হামলা শুরু করলে দ্বিপাক্ষিক সংঘাত চুক্তি পর্যায়ে পৌঁছায়। এই হামলায় ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীরা নিহত হন। ইসরায়েলের দাবি, তারা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দিতেই এই অভিযান চালিয়েছে। তবে তেহরান বারবারই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং জ্বালানি চাহিদা পূরণের জন্য নির্ধারিত। এই সংঘাতের জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পারমাণবিক আলোচনা স্থগিত হয়ে পড়ে। রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুর রহিম মুসাবি বলেন, আমরা যুদ্ধ শুরু করিনি, তবে আগ্রাসনের জবাব সর্বশক্তি দিয়ে দিয়েছি। এখন প্রশ্ন হলো, শত্রুদের পক্ষ থেকে প্রতিশ্রুতি রক্ষা করবে কিনা এ নিয়ে আমাদের গভীর সংশয় রয়েছে। যদি তারা আবার হামলা চালায়, আমরা কঠোর জবাব দেব। এই মন্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত অস্ত্রবিরতির 6 দিন পর এলো। একই দিন জাতিসংঘের মহাসচিব গুতারেসকে লেখা চিঠিতে ইরান দাবি করে, এই মাসের যুদ্ধের জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রই দায়ী এবং তাদের ক্ষতিপূরণের দিতে হবে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছেন, নিরাপত্তা পরিষদ যেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধ সূচনাকারী হিসেবে স্বীকৃতি দেয় এবং তাদের দায় ও পুনর্গঠন নিশ্চিত করে। ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে, ইরান যদি উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে তাহলে আবারও হামলা চালাতে পারে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে, ইরান 2021 সালেই 60% মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যেখানে 2015 সালের চুক্তি অনুযায়ী সর্বোচ্চ সীমা ছিল 3.67%। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজন 90% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে ইসরায়েলের হাতে 90টি পারমাণবিক অস্ত্র রয়েছে, যদিও তা কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 12 দিনের যুদ্ধে কমপক্ষে 627 জন বেসামরিক নাগরিক নিহত হয়, প্রায় 4900 জন আহত হয়েছে। অপরদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েল 28 জনের প্রাণহানি ঘটে। একই সঙ্গে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে ডজনখানেক ব্যক্তিকে গ্রেপ্তার হয়েছে এবং কিছু ড্রোন ও অস্ত্র জব্দ করা হয়েছে। রোববার ইরানের পার্লামেন্টে এক নতুন আইনে স্টারলিং সহ যে কোনো অনুমোদনহীন যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করছে। একই দিনে ইরানের বিচার বিভাগ জানায়, ইসরায়েলের বিমান হামলায় তেহরানের এভিন কারাগারে অন্তত 71 জন নিহত হন। ধ্বংস হয় কারাগারের একটি প্রশাসনিক ভবন, যেখানে রাজনৈতিক বন্দী ও বিদেশি নাগরিক আটক ছিলেন। নিহতদের মধ্যে কারারক্ষী কর্মকর্তা, দর্শনার্থী এবং পাশে বাসিন্দারাও রয়েছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জা নোয়েল ক্যারো জানান, হামলায় ফরাসি নাগরিক সোসিল কোহলার ও জ্যাক প্যারিস ক্ষতিগ্রস্ত হননি বলে ধারণা করা হচ্ছে। তিনি এই হামলাকে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন। পরদিন ইরান জানায়, এভিন কারাগার থেকে কিছু বন্দীকে সরিয়ে নেওয়া হয়েছে, যদিও সংখ্যা বা পরিচয় প্রকাশ করা হয়নি। এখানে শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী আরও বহু বিদেশি বন্দী রয়েছে। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন 3 ঘন্টা, সেখানেই পড়েন নামাজ। ইসরায়েলের হামলা, বিকট শব্দে চারিদিকে প্রকম্পিত, বাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন তিনি, সেখানে কেটে যায় 3 ঘন্টা। নড়াচড়া করতে না পারাও ওই অবস্থাতে আদায় করেন ফজরের নামাজ। এভাবে ইসরায়েলি হামলায় তার বাড়ি ধ্বংস হয়ে যাওয়ার পর থেকে সে এখানে বেঁচে ফেরার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শীর্ষ উপদেষ্টা আলী শামখানি। তিনি বলেন, নড়াচড়া করতে না পেরে আল্লাহর করুণার ওপর ভরসা রেখে ফজরের নামাজ আদায় করেছি। গত 13 জুন থেকে হত্যার দাবি করছিল ইসরায়েল। এরপর ছড়ায় গুরুতর আহত হওয়ার খবর। সব গুঞ্জন উড়িয়ে ইরানের সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের গণজানাজার অংশ নিতে জনসম্মুখে আসেন আয়াতুল্লাহ আলী খামেনির এই শীর্ষ উপদেষ্টা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB-কে এক সাক্ষাৎকার দেন আলী শামখানি। সেখানে বর্ণনা দিয়েছেন কিভাবে তিনি মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন। শামখানি ইরানের শীর্ষ কর্মকর্তাদের একজন। তিনি জানান, ওই বাড়িতে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তাকে লক্ষ্যবস্তু করেছিল ইসরায়েল। পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয় তার বাড়ি। শামখানির দাবি, নেহাত ভাগ্যের জোরে বেঁচে ফিরেছেন তিনি। তিনি আরও জানান, হামলার সময় প্রথমে ভূমিকম্প মনে হলেও পরে বুঝতে পারে তিনি হামলার শিকার হয়েছেন। একসময় ইরানের নৌবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন শামখানি। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। পরে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিযুক্ত হন। বর্তমানে খামেনির শীর্ষ উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।